নববর্ষ বরণে প্রস্তুত বাঙালি, চারুকলায় সাজ সাজ রব। ঠিক করা হচ্ছে আগুনে পোড়া স্বৈরাচার ও শান্তির পায়রা মোটিভ। পুরনো বছর বিদায়ে চৈত্র সংক্রান্তি। প্যাঁচা বানাচ্ছিলাম, ভাগের গ্লু বানাচ্ছিলাম, মুখোশ বানাচ্ছি। এছাড়াও আমরা ফেস্টিভ্যালের কিছু জিনিস বানিয়েছি, যে শেষ মুহূর্তের কাজগুলো এখন করা হচ্ছে, তো রাতের মধ্যে শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। আমি প্রত্যাশা করি যাতে কালকে একটু ভালোভাবে সুন্দরভাবে মঙ্গল শোভাযাত্রাটা হোক। আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকে আমরা বিশেষভাবে নজর রাখব। ঐতিহ্যবাহী পোশাকে বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ করছি। 2025-এ এসে যে আনন্দ অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে আমার। সবার সাথে একসাথে বের হতে পারতেছি, সবার সাথে দেখা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, দল মত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, রেহানা টিউলিপ ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। মডেল মেঘনার আটক আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে বাবার রিট। গ্রেফতার প্রক্রিয়া সঠিক হয়নি বললেন আইন উপদেষ্টা। তদন্তে অপরাধ পেলে ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নিতে চায় কর্তৃপক্ষ, জানালেন আইনজীবী। হাইকোর্টে রিট আবেদনের শুনানি আজ। এবং ঢাকা যেন তারের জঞ্জাল, বৈদ্যুতিক খুঁটি থেকে অলিগলি ঝুলছে সবখানে। হারাচ্ছে সৌন্দর্য, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অন্যের ঘাড়ে দায় চাপিয়ে নির্বিকার কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ 1432 উদযাপনের দোরগোড়ায় বাঙালি। মাত্র কয়েক ঘন্টা পরে উৎসব মুখর আয়োজনে পুরনোকে বিদায় আর নতুন বছর বরণ করে নেবেন দেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রার সব আয়োজন প্রায় শেষের দিকে। দাঁড়িয়ে গেছে ছোট বড় আকৃতির প্রতিকৃতির কাঠামো সহ নানা আকারের মুখোশ। ঠিক করা হচ্ছে আগুনে আংশিক পুড়ে যাওয়া শান্তির পায়রা ও স্বৈরাচারের মুখাকৃতি। দুয়ারে হাজির প্রাণের উৎসব, আরেক আনন্দের ক্ষণ। অসাম্প্রদায়িক শক্তির বলে বলিয়ান বাঙালির সবচেয়ে শক্তিশালী, সবথেকে রঙিন উৎসব পহেলা বৈশাখ। তাই তো আনন্দ বাঁধভাঙা। বাংলা 1432 নতুন বছর বরণে জোর প্রস্তুতি চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে একটু একটু করে পরিপূর্ণ হয়ে উঠছে ছোট বড় আকৃতির মোটিফ সহ নানা আকারের মুখোশ। মাটির সরায় রঙের আঁচড় বসাতে ব্যস্ত শিক্ষার্থীরা। শোভাযাত্রার মোটিফের মধ্যে বড় আকৃতির ইলিশ মাছ, সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী লোকশিল্পীদের কাঠের বাঘ এবং 36 জুলাই টাইপোগ্রাফির নির্মাণ কাজ অনেক দূরে গিয়ে নিয়েছেন শিল্পীরা। এছাড়াও ঠিক করা হচ্ছে আগুনে আংশিক পুড়ে যাওয়া শান্তির পায়রা ও ফ্যাসিবাদের মুখাকৃতি। প্যাঁচা বানাচ্ছিলাম, ভাগের গ্লু বানাচ্ছিলাম, মুখোশ বানাচ্ছি। এছাড়াও আমরা ফেস্টিভ্যালের কিছু জিনিস বানিয়েছি, যেগুলো হচ্ছে একটা 12ই এপ্রিল হচ্ছে পুরোবেলা হয়েছে। এবার 11টা স্ট্রাকচারের কথা ছিল, তো সেগুলোর হচ্ছে শেষ মুহূর্তের কাজগুলো এখন করা হচ্ছে, তো রাতের মধ্যে শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। বৈশাখ বরণে আনন্দে সামিল হতে অনেকেই ঘুরে দেখছেন চারুকলা। প্রত্যাশা, কুসংস্কারের বিরুদ্ধে জয় হবে সত্য ও সুন্দরের। পয়লা বৈশাখ কিন্তু আমাদের সবার অনুষ্ঠান, পুরো বাংলাদেশের অনুষ্ঠান। তো আমি তো এই ধরনের ঘটনা দেখে তো আমি থাকতে পারি না। তো সেই জন্য আমি এখানে এসে আমার খুব ভালো লাগলো। আমি যখন দেখলাম যে এরা এটা নিয়েই কাজ করছে, আমি এদের সাথে মিশে গিয়ে আমি এদেরকে বললাম যে ঠিক আছে, আমি এদের সাথেই থাকি। কালকে একটু ভালোভাবে সুন্দরভাবে মঙ্গল শোভাযাত্রাটা হোক, যেটা আনন্দ শোভাযাত্রা এখন নাম দেওয়া হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে এবছর চারুকলা অনুষদ থেকে বের হবে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে এবছর চারুকলা অনুষদ থেকে বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চৈত্র সংক্রান্তিতে পুরনো বছরকে বিদায় ও বাংলা নববর্ষ 1432 বরণে শিল্পকলা একাডেমিতে চলছে দুদিন ব্যাপী উৎসব।
এবারই প্রথম সরকারি পৃষ্ঠপোষকতায় উদযাপন করা হচ্ছে চৈত্র সংক্রান্তি। বাউল গানের পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছে। এমন সুরে মুহূর্তেই ভেসে ওঠে প্রচলিত বাংলার মুখ। চৈত্রের প্রখর রোদে এভাবেই সুরে সুরে উদযাপন করা হয় বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তির। শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে 2 দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাউল গান এবং ঐতিহ্যবাহী বাংলা গান পরিবেশিত হয়। আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার। মেলায় বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির বীজ ও মুখরোচক বাঙালি খাবারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক ও বাউল সাধকেরা আবহমান বাংলার কৃষি ও কৃষককে উপজীব্য করে লেখা গান পরিবেশন করেন। বলেন, চৈত্র সংক্রান্তির মাধ্যমে সকল জরা বেদনা ও অন্ধকার পেছনে ফেলে এগিয়ে যেতে চান নতুন দিনের পথে। আমাদের দুঃখের সংক্রান্তিরও একটি বিষয় আছে, আমার জমানো কষ্টের সংক্রান্তির একটি বিষয় আছে। যে নবপ্রাণে সকল প্রাণ মিলে এক হওয়ার একটা তৃষ্ণা বা একটা কালচার বা একটা সংস্কৃতি আজীবন থেকে হয়ে আসছে, আমরা যেটা এখনো গ্রামীণ জনপদে দেখি, এখনো আমরা বুড়ো বুড়ির মধ্যে দেখি। চৈত্র সংক্রান্তি মানে 14টা ভাব, 14টা যোগ। এই যোগে সেবা আছে এবং সেই যোগের কার্য আছে। আমরা আশাও করি যেন নবীন যারা আছে, যারা নবীন জেনারেশন, তারা এই অতীতকে ধরে রাখুক। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, বাংলা সংস্কৃতিকে বুঝতে হলে ফিরে তাকাতে হবে গ্রাম বাংলার দিকে। এটা সংক্রান্তি এবং এরপর থেকে বৈশাখ শুরু হবে, নতুন নক্ষত্রের পরিমণ্ডলে আমরা প্রবেশ করছি। তাহলে এক গ্রহ থেকে আরেক গ্রহের সঙ্গে সম্পর্ক রচনার সংস্কৃতি হলো বাংলার সংস্কৃতি। আমরা যেন যাই করি দেশের উন্নতির কথা বলছি, দেশকে আমরা এগিয়ে নিতে চাচ্ছি এবং গণ অভ্যুত্থানের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়, আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি। নতুন বছরে সবার জন্য সুখ ও স্বস্তির প্রত্যাশা জানান অংশগ্রহণকারীরা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় উম্মে হানি এবং রমনায় আছেন ফারজানা লীনা। সরাসরি শুরুতেই যাচ্ছি পনেলের কাছে। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ছাত্রছাত্রীদের, তারপরে আমাদের মাননীয় উপদেষ্টাদেরকেও ফুলের মালা দিয়ে বরণ করে। উৎসব মানেই আনন্দ গান, উৎসব মানেই সম্প্রীতির বন্ধন। সেই আনন্দ গান এবং সম্প্রীতির বার্তা নিয়ে আজ সকাল থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে চৈত্র সংক্রান্তির উৎসব। মূলত এই চৈত্র সংক্রান্তির উৎসবের আজকের যে আয়োজন, সেটির মাধ্যমে একদিকে যেমন বিগত বছরকে বিদায় জানানো হচ্ছে, তেমনি একই সঙ্গে নতুন বছরকে বরণ করার যে বার্তা, সেটিও আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হচ্ছে। এই বাঙালি সারা বছর জুড়ে নানা ধরনের অনুষ্ঠান উদযাপন করে থাকে, কিন্তু সেই সবগুলো অনুষ্ঠানেই কোনো না কোনোভাবে বিভেদের রেখা স্পষ্ট হয়ে আছে। কিন্তু এই বরাবরই যখন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের কথা বলে, যখন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা বলে, তখন বাংলাদেশের সামনে, বাঙালি জাতিগোষ্ঠীর সামনে জলজল করে ওঠে এই চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের উৎসব। যেই উৎসবটি একান্তই বাঙালির এবং বাংলার আপন উৎসব। কেননা এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি যে বার্তাটি দেয়, সেটি অসাম্প্রদায়িক দেশ গড়ার, সেটি মঙ্গল বার্তা ছড়িয়ে দেওয়ার, এবং যেই মানুষদেরকে ঘিরে এই উৎসবের আয়োজনটি শুরু হয়েছিল, সেই কৃষক কৃষির ভাবনায় থাকে মূলত এই আনন্দ আয়োজন। আজকের শিল্পকলায় যে অনুষ্ঠানটি সকাল থেকে হচ্ছে, সেখানে যেই গানগুলো পরিবেশিত হচ্ছে, সেখানে যেই বার্তাগুলো কথা বলছেন বক্তারা, সেখানেও ঘুরে ফিরে গ্রাম বাংলার কথা, বাংলার আদি সংস্কৃতির কথা এবং লোকজ শিল্পের কথা বারবার
ফুটে আসছে। বিভিন্ন ধরনের হানাহানি, বিভিন্ন ধরনের অসাম্প্রদায়িক উস্কানি এবং বিভিন্ন ধরনের কথা আমরা সারা বছর ধরে শুনে থাকি। সেইগুলো বিভেদগুলো ভুলে গিয়ে সকল পুরো 56,000 মানচিত্র যাতে এক সুরে কথা বলে, যাতে এক সুরে এক লাইনে এসে দাঁড়ায়, সেই বার্তাটা কিন্তু আমরা বরাবরই এই পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি থেকে পেয়ে থাকি। আজকে এই সকাল 9টায় যে উৎসবটি শুরু হয়েছিল, সেখানে সকালে প্রাণী ও মৎস্য বিষয়ক উপদেষ্টা এসেছিলেন এবং চিন্তক ফরাদ মাজার উপস্থিত ছিলেন। একটু আগেই এসে উপস্থিত হয়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে এবারের নববর্ষ এবং চৈত্র সংক্রান্তি উৎসব হবে সকল ধর্ম, বর্ণ, জাতের সকল মানুষের সম্মিলনের, এবং পাহাড় থেকে সমতলের যে উৎসবের বার্তা তিনি দিয়েছিলেন সেটি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল ধর্মের সকল বর্ণের মানুষ আজকের এই চৈত্র সংক্রান্তি উৎসব পালন করছেন। এই ছিল আমার কাছে শিল্পকলা একাডেমি থেকে সবশেষ। এখন যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা, সেখানে আছেন রিপোর্টার উম্মে হানি। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ব্যস্ততা। আগামীকালকের আনন্দ শোভাযাত্রাকে সামনে রেখে এখন কিন্তু পুরো দমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ, এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ব্যস্ততা বাড়ছে। এবং যদি একটু দেখাই, এখন কিন্তু শিক্ষার্থীরা একেবারে শেষ মুহূর্তের রঙের কাজ করছেন। অধিকাংশ মুখোশ তারা তৈরি করেছেন ইতিমধ্যে, এবং যেগুলো এখনো বাকি রয়েছে সেগুলোরও কিন্তু রং করার কাজ চলছে। যদি একটু বাড়িয়েই বলি যে এবারে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কিন্তু এখন যেন রং, সৃজনশীলতা আর উৎসবের প্রাণকেন্দ্রে আসলে পরিণত হয়েছে, এবং বরাবরের মতো কিন্তু এবারও অনুষদের প্রতিটি কোণ জুড়ে শিক্ষার্থীদের ব্যস্ততা আমরা দেখছি। কেউ কেউ তৈরি করছেন মুখোশ, কেউ রং তুলিতে সাজিয়ে তুলছেন বিশাল কাঠামো, আবার কেউ কিন্তু সরাতে তাদের সৃজনশীলতা ফুটিয়ে তুলছেন। এবং শিক্ষার্থীদের এই যে শিল্পচর্চা এবং নির্মাণ কাজ যদি বলি, সেটা কিন্তু সরাসরি তত্ত্বাবধান করছেন চারুকলার শিক্ষকেরা কিন্তু, এবং তারা কিন্তু কেবল দিক নির্দেশনাই দিচ্ছেন না, বরং তারা প্রায়শই শিক্ষার্থীদের সাথে কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছেন। এবং যদি একটু বলি যে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে সকাল থেকেই তারা আসলে কাজ শুরু করেছেন এবং আজকে রাতের মধ্যেই কিন্তু তারা সব কাজ শেষ করবেন। এবং আর এখন যদি বলি যে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু এখন ব্যস্ততা বাড়ছে। এবং এই মুহূর্তে রমনায় রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, এবং সেখানকার সর্বশেষ প্রস্তুতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন। আর কয়েক ঘন্টা বাদেই পয়লা বৈশাখ। পুরনো বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে বাংলা নববর্ষ 1432। একেবারেই নতুন বছরকে বরণ করে নিতে, পুরনো বছরের দুঃখ, শোক, ভুল ভ্রান্তি, জরা জীর্ণতাকে কাটিয়ে নতুন বছরকে আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে বরণ করে নিতে বা রমনার বটমূলে কিন্তু একেবারে শেষ দিনের যে প্রস্তুতি সেটি চলছে। আপনারা দেখছেন যে মঞ্চ এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে, এবং মাইক্রোফোন সহ যে অন্যান্য যন্ত্র রয়েছে আনুষঙ্গিক, সেগুলোও কিন্তু স্থাপন করা হয়ে গেছে। একটু জানিয়ে রাখতে চাই যে আর ঘণ্টাখানেক পরে, অর্থাৎ ঠিক বিকেল 3টা থেকে কিন্তু এখানে শেষ দিনের যে চূড়ান্ত প্রস্তুতি পর্বটি রয়েছে, অর্থাৎ শিল্পীরা অংশগ্রহণ করবেন আগামীকালকের মূল অনুষ্ঠানে। তারা কিন্তু একেবারে নির্ধারিত আসনে বসে তাদের যে চূড়ান্ত পরিবেশনাটি, সেটির শেষবারের মতো মহড়াটি পালিত হবে, আর ঠিক কিছুক্ষণ পর থেকে, অর্থাৎ বিকেল 3টা থেকে। এছাড়া আরেকটু জানিয়ে রাখতে চাই যে এবারের আয়োজনে যেটি আমাকে এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন যে 130 থেকে 150 জন শিল্পী অংশগ্রহণ করবেন, যারা প্রায় সবাই যারা কিন্তু ছায়ানটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এছাড়া সমবেতভাবে তো অংশগ্রহণ করবেনই, এর বাইরে প্রথিতযশা শিল্পীরাও কিন্তু তাদের একক পরিবেশনার মাধ্যমে বাংলা নববর্ষের যে প্রথম দিনের সূচনা হয় যে অনুষ্ঠানের মাধ্যমে, সেই দিনটিকে সূচনা করবেন তাদের একক এবং দলীয় পরিবেশনার মধ্য দিয়ে। দিনটিকে মন্ত্রমুগ্ধ করে রাখবেন তাদের শ্রোতাদেরকে। এভাবেই কিন্তু তারা তাদের প্রস্তুতি নিয়েছেন, এবং সকাল 6টা থেকে শুরু হবে এই আয়োজন। ভৈরবীর আগের মধ্য দিয়ে সকাল 8টা নাগাদই কিন্তু আয়োজন শেষ হয়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু এখানে যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি একেবারেই চলছে, যদিও এই মুহূর্তে কিছুটা ঢিলেঢালাভাবে প্রস্তুতি পর্বটি সম্পন্ন হচ্ছে, কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু মূল যে প্রস্তুতি, তাদের পরিবেশনার যে প্রস্তুতি, সেটি শুরু হয়ে যাবে। তো এছাড়া কিন্তু এবারে আইন শৃঙ্খলার কথা যদি একটু বলতে চাই, যে সেটিও কিন্তু একদম পুরোপুরি প্রস্তুত। তারা যেটি জানিয়েছেন যে আইন শৃঙ্খলার যতটি মাধ্যম রয়েছে, যে কয়টি মাধ্যম, তারা সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবার জন্য
জন্য ছায়ানটের পাশে রয়েছে, আয়োজকদের পাশে রয়েছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে রমনার বটমূল থেকে সর্বশেষ। রাজধানীতে চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ বরণ উদযাপনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চারুকলা থেকে এবার বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হবে সকাল 9টায়। এতে অংশ নিতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে ডিএমপি। সকালে রমনা পার্কে নিরাপত্তা মহড়া পরিদর্শনে গিয়ে সংস্থাটির কমিশনার বলেছেন, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ, বাজানো যাবে না উচ্চ শব্দের বাঁশি। আর র্যাব মহাপরিচালক বলেছেন, বর্ষবরণ ঘিরে অপপ্রচার রোধে কাজ করবে বাহিনী। অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশেই র্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে বলে জানান তিনি। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইপটিজিং না হয়। মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। পরে ডিএমপি কমিশনার জানান, এবার মুখোশ পরে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না, বাজানো যাবে না, শব্দ দূষণ হয় এমন বাঁশিও। ডিএমপির নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে নারী ও শিশুদের ভিড় এড়িয়ে সতর্কতার সঙ্গে ছায়ানটের অনুষ্ঠানে আসার নির্দেশনা দেন তিনি। ফানুস, আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। বর্ষবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না। চারুকলায় একদল দুষ্কৃতকারী ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দিয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো গলদ আছে কিনা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বর্ষবরণ ঘিরে পাহাড়ি জনপদ এখন উৎসবের অঞ্চল। 3 পার্বত্য জেলায় চলছে বর্ষবরণের আয়োজন। সম্প্রীতির বন্ধন জোরালো করতে উৎসবে মেতেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। উৎসব আনন্দে মাতোয়ারা 3 পার্বত্য জেলা। পূর্ব আকাশে ঝলমলে সূর্য, শহরে গুরুত্বপূর্ণ সড়কে ঐতিহ্যবাহী পোশাক পরে এক কাতারে মারমা সম্প্রদায়। পরে বাদ্যের তালে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এবারও বান্দরবানে রয়েছে 7 দিন ব্যাপী বর্ণিল আয়োজন। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ করছি। 2025-এ এসে যে আনন্দ অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে আমার। সবার সাথে একসাথে বের হতে পারতেছি। এদিকে চৈত্রের ভোরে চেঙ্গি নদীর জলে ফুল ভাসিয়ে পরিবার ও জাতির জন্য মঙ্গল কামনা করেন খাগড়াছড়ির ত্রিপুরা সম্প্রদায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদী তীরে ঢল নামে মানুষের। 3 দিনের উৎসবের প্রথম দিনের এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ফুলবিজু। গঙ্গা মায়ের কাছে আমাদের প্রার্থনা অর্পণ করার জন্য আসছি। নতুন কাপড় ভাসানোর মধ্য দিয়ে আমরা আমাদের আজকের হাড়ি বৈশাখ উৎসব শুরু করেছি। আর বিজু উৎসবের দ্বিতীয় দিনে ঘরে ঘরে অতিথি আপ্যায়নে ব্যস্ত চাকমা জনগোষ্ঠী। 100 ধরনের সবজি কেটে ধুয়ে রান্না করা হয় পাচন। খাবার হাতে আড্ডায় উৎসব আনন্দে মাতেন সব বয়সীরা। যত প্রকারের সবজি পাচনে মিক্স করতে পারি, ততই আমাদের জন্য এই পাচনটা একটা ঔষধি রূপে পরিণত হয়। আমরা চেষ্টা করি তাদেরকে সাধ্যমতো আপ্যায়ন করতে। 3 পার্বত্য জেলার উৎসব ঘিরে ভিড় বেড়েছে পর্যটকদেরও। বর্ণিল আয়োজনে মুগ্ধ সবাই। ত্রিপুরার বৈশুক, মারমার, সাংগ্রাই আর চাকমারা বিজু নামে এই উৎসব উদযাপন করেন। এজন্য 3 সম্প্রদায়ের উৎসবের নাম বৈশাবী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ফাগুনের পরন্ত বেলায় ফাগু উৎসবে মাতলেন চা শ্রমিকরা। গান আর নৃত্যে নিজেদের জীবন কাহিনী তুলে ধরলেন তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগানে ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। শাহ অলিদুর রহমানের তথ্য ও ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। নিজেদের সংস্কৃতির ঐতিহ্য আগলে ধরে রং বেরঙের পোশাকে এক কাতারে চা বাগানের শ্রমিকরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগান মাঠে ফাগুনের পরন্ত বেলায় হয়ে গেল ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব। ফাগুয়া বন্ধনে নাচ গানে মেতে ওঠেন এখানকার বাসিন্দারা। সনাতন ধর্মমতে ফাল্গুনের পূর্ণিমা তিথিতে একসময় শ্রীকৃষ্ণ, রাধা ও তার ভক্ত গোপিনীরা নানা রঙের হোলি ছিটিয়ে একে অপরকে রাঙিয়ে তুলতেন। সেই থেকে পালিত হয়ে আসছে এই উৎসব। সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আমরা খুবই
আনন্দিত। উৎসবের মাধ্যমে আমাদের বিভিন্ন সম্প্রদায় তার ঐতিহ্যকে ধরে রাখতে পারে। আয়োজকরা জানান আগামীতে আরো বড় আকারে এই উৎসব পালিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয় এই উৎসবকে সফল করতে সহায়তা করেছে বলে জানান জেলা প্রশাসক। হোলি উৎসবের মাধ্যমে নিজেদেরকে একটা মিলন মেলায় পরিণত করি এবং সবার সাথে মিলনের একটা আস্বাদন তৈরি হয়। ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাকেই আসলে একটা বাস্তবায়নের রূপ দেখা যাচ্ছে। এখানে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ফাগু উদযাপন উৎসব পরিষদ যারা আছে তারা সম্মিলিতভাবে অ্যারেঞ্জমেন্ট করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তারা অর্থায়ন করছে। 2019 সালে শ্রীমঙ্গল চা বাগান ফুলছড়া মাঠে প্রথম ফাগুয়া উৎসব উদযাপিত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক উল্লেখ করে সবাইকে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মেরুলবাড্ডায় বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে সেনাবাহিনী। রাজধানীর মেরুলবাড্ডায় বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন সহ বৌদ্ধ ধর্মের নেতাদের সঙ্গে নিয়ে উদ্বোধন করেন তিনি। পরে সম্প্রীতি সভায় যোগ দেন সবাই। সেনাপ্রধান বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করবে সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। প্রধান অতিথির বক্তব্যে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে সবাইকে নববর্ষ উদযাপনের আহ্বান জানান তিনি। ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এ সময় বিশ্ব শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব খুশি হলাম আজ এখন হলো দেখা হয়ে গেল। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইভাবে অবৈধভাবে প্লট গ্রহণ করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে আজমিনা সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের নির্দেশনা দেয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জানুয়ারিতে 6টি মামলা করে দুদক। পরে 10 মার্চ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে দুদকের চার্জশিট দাখিল করা হলে তা গ্রহণ করে 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সেখানে শেখ হাসিনা, শেখ রেহানা ও তার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক অবৈধভাবে 10 কাঠা করে প্লট গ্রহণ করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই বরাদ্দ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনা তখন দেশের প্রধানমন্ত্রী ছিল। সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহ মন্ত্রণালয়, গৃহ গণপূর্ত মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। এই মামলাগুলো দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র, যেটাকে আমরা চার্জশিট বলি, যেটা দাখিল করা হয়। আজকে এই চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল। আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মা শেখ রেহানা ও বোন আজমিনাকে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে হুকুমের আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে শেখ পরিবারের 6 জনের বিরুদ্ধে পূর্বাচলে 60 কাঠা প্লট গ্রহণের মামলায় এরই মধ্যে 4টি মামলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত। এছাড়া প্লট গ্রহণ করা সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব ববির বিরুদ্ধে দাখিল করা চার্জশিটের শুনানি আগামী 15 এপ্রিল হওয়ার কথা রয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মডেল মেঘনা আলমকে আটক করা এবং আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন তার বাবা। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটে দায়ের করেন মেঘনার বাবা বদরুল আলম। রিটে গ্রেফতার এবং আটকাদেশ অবৈধ চাওয়ার পাশাপাশি 24 ঘন্টার মধ্যে মেঘনাকে আদালতে হাজিরের নির্দেশনা চাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে 30 দিনের আটকাদেশ দেন আদালত। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে মেঘনার বিরুদ্ধে। এদিকে সঠিক হয়নি মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া, তবে তিনি নিরপরাধ নন। এ বিষয়ে তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয় ব্রিফিংয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি ও শিশু আসিয়া ধর্ষণের বিচার কার্যক্রম নিয়েও কথা বলেন উপদেষ্টা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাকে গ্রেপ্তারে বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ করা নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার সচিবালয়ে আইন উপদেষ্টার ব্রিফিংয়েও উঠল এ প্রসঙ্গ, যেটির ব্যাখ্যায় উপদেষ্টা বললেন গ্রেপ্তারের এই প্রক্রিয়া সঠিক হয়নি। তবে মেঘনার অপরাধ নেই বিষয়টি এমনও নয়, তদন্ত শেষে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বিগত সরকারের আমলে কয়েক লাখ রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে আইন মন্ত্রণালয় এরই মধ্যে ৭,১৮৪টি প্রত্যাহারের সুপারিশ করেছে বলে জানান উপদেষ্টা। রাজনৈতিক হয়রানি করার জন্য জঙ্গি সাজানো হয় নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক হয়রানি করার জন্য যদি শিবির সাজানো হয়, পিটিএ পুলিশে দেওয়া হয়, তাহলে মামলা করা হয় নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মামলা করা হয়েছে। তো কোন মামলায় জামিন হয়েছে, কোন মামলায় হয়নি সেটা দেখতে হবে। যেখানে ক্রেডিবল ইনফরমেশন আছে অপরাধ সংশ্লিষ্টতা বা জঙ্গি সংশ্লিষ্টতা, সন্ত্রাসী সংশ্লিষ্টতা, সেখানে আমরা মনে করি যে বিচারকরা তাদের বিচারিক বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নেবেন। 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে লুট হওয়া $88 মিলিয়ন কিছু অর্থ উদ্ধার হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান উপদেষ্টা। বলেন বাকি টাকা উদ্ধারে কাজ করছে সরকার। বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে যাই ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে আসলে কি বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছি যে এটা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নাকি। আলোচিত শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিটের পর 90 দিনের মধ্যেই বিচার কাজ শেষ হবে বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা। সিআইডি যখন আপনার তদন্ত একটা প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নিতে চান কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির তালিকায় রয়েছে। গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশে ভিসি বরাবর পুনরায় পরীক্ষা নেয়ার আবেদন করেন এক পরীক্ষার্থী। তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের প্রেক্ষিতে গত 19 মার্চ এই ইউনিটের ফলাফল প্রকাশ স্থগিত করেন উচ্চ আদালত। অরিজিনাল কমার্স থেকে যে গ্রুপটা পরীক্ষা দিয়েছে এই গ্রুপের প্রশ্নপত্রে ছাপাখানায় গিয়ে কিছু মিস্টেক হয়েছে। বুয়েটের এক্সপার্ট কমিটি তৈরি করে কিভাবে মিস্টেকটা থাকা সত্ত্বেও কারেকশন করা যায়
তার চেষ্টা করেছে, তাতেও দেখা গেছে 0.25% এরর থেকে যায়। এই জন্য হাইকোর্ট ডিভিশন এটিকে স্টে দিয়েছে। এই স্টেটাকে আমরা মেনে নিয়েছি, মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিটিং করেছে যে সত্যিকার অর্থে একজন ছাত্রের মনেও যদি সন্দেহ থাকে তাহলেও মনে হয় ঠিক হবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আমরা সি ইউনিটের বিজনেস স্টাডিজ গ্রুপের যে অংশটুকু তার MCQ 60 নম্বরের পরীক্ষা আমরা নতুন করে নিতে চাই। রাজধানীতে তারের জঞ্জাল দিন দিন যেন বাড়ছে। বৈদ্যুতিক খুঁটি থেকে অলিগলি সবখানে অগোছালোভাবে ঝুলছে তার। নগরবাসী বলছে একটি দৃষ্টিনন্দন আধুনিক নগরী গড়ার ক্ষেত্রে এই তার বাধা হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এমন অবস্থার জন্য দায়িত্বপ্রাপ্তরা দায় চাপাচ্ছেন একে অন্যের ঘাড়ে। এই যখন পরিস্থিতি, তখন প্রশ্ন উঠেছে ঢাকা জুড়ে তারের জঞ্জাল আর কতকাল? বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। ঢাকা যেন তারের জঞ্জালের নগরী। অলিগলি কিংবা রাজপথে বিদ্যুতের খুঁটিতে ঝুলে আছে অসংখ্য তার। বিদ্যুতের লাইনের পাশাপাশি স্যাটেলাইট টিভির কেবল, ইন্টারনেট ও টেলিফোনের তার আগোছালোভাবে ঝুলছে সবখানে। এতে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে তো বটেই, ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও। অনেক জায়গায় আসলে এই তার যে জটলা পাকায় আছে বা এটা দেখতে খুবই খারাপ লাগে। তার ছিঁড়ে গেলে পরে মানুষের অসুবিধা, কারেন্টের শর্ট লাগে। অনেক সময় তার ছিঁড়ে পড়ে যায়, মানুষের মাথা পড়ে, অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। সিটি কর্পোরেশনের তথ্য বলছে অবাঞ্ছিত এসব তারের জঞ্জালের মধ্যে বৈদ্যুতিক সংযোগ বাদে ইন্টারনেট সংযোগের ব্রডব্যান্ড লাইন 60 থেকে 65%, কেবল নেটওয়ার্ক 15 থেকে 20% এবং অন্যান্য তার রয়েছে 10 থেকে 15%। নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও তারের জঞ্জাল থেকে মুক্ত হচ্ছে না রাজধানী। এতে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। দেখতেও বিশ্রী লাগে, মানুষের চলাচল বা যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। এগুলিতে রাস্তাঘাট জাম লাগায়, আর রাস্তায় টাকমাক ঢুকতে পারে না, খুব কষ্ট হয়। একে অন্যের দিকে অভিযোগের তীর ছুঁড়ে এ সমস্যার দায় এড়ানোর চেষ্টা দায়িত্বশীলদের। 2020 সালে একটা স্টেপ নেওয়া হয়েছিল। ওই স্টেপে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ইমিডিয়েটলি যদি না সরো তোমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফলশ্রুতিতে আসলে সেটা আমরা সাস্টেন করতে পারি নাই। তারা একটা পর্যায়ে তারা একটা কর্মবিরতিতে চলে যেতে হয়। কর্মবিরতিতে যাওয়ার ফলে কী হয়েছে, আমাদের নাগরিকরা আমাদের ইন্টারনেট ডিশ সেবা থেকে কিছুক্ষণের জন্য হলো এটা বঞ্চিত হয়েছে। বিটিআরসি বা গভর্নমেন্ট আমাকে লাইসেন্স দিয়েছে প্রায় 3000 মতো। এখন 3000 লাইসেন্স সেটা ওভারহেড দিয়ে যাবে না আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবে, এটা আমাকে কিন্তু বলে দেয়া নেই। 100 কোম্পানি বা 200 কোম্পানি একটা নেটওয়ার্কের মাধ্যমে যে সেবাটা দিতে পারবো, তার জন্য বিটিআরসির একটা অনুমোদন সাপেক্ষে আমরা এই কেবলগুলো নামাতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু অপারেটরকে সুযোগ দেওয়ার জন্য আগের সরকার আমাদেরকে এই অ্যাক্টিভ শারীরিক অনুমোদনটা দেয়নি। এ বিষয়ে কয়েক দফা চেষ্টা করা হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কারো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকার বুকে তারের এমন জঞ্জালের পিছনে উঠে এলো সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যকার সমন্বয়হীনতা এবং উদাসীনতা, যা দূর করা গেলে অচিরেই এই সমস্যা থেকে মুক্তি পাবে নগরবাসী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময় আরও থাকছে। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে কিছুক্ষণ পর লড়বে বাংলাদেশ আয়ারল্যান্ড। টানা দ্বিতীয় জয় তুলে নিতে আত্মবিশ্বাসী জ্যোতির দল। 100% হিস্সা না দিলেও পৌর কর হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বছরে 55 কোটি টাকা বাড়িয়ে 100 কোটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সম্মতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে বন্দর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পৌরকর হিসেবে আপাতত 100 কোটি টাকা দিতে বন্দরকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। অবশ্য বন্দরের পক্ষ থেকেই চিঠি দিয়ে এই টাকা দিতে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছিল। মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি, তো এটা সহসায় আমরা আমাদের বোর্ডের সিদ্ধান্তক্রমে আমরা 100 কোটি টাকা পে করব। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বেসরকারি হোল্ডিং মিলিয়ে মাত্র 154 কোটি 86 লাখ টাকা পৌরকর আদায় করেছে
করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অথচ 2024-25 অর্থ বছরে সিটি কর্পোরেশনের বাজেট হয়েছে 1981 কোটি টাকার। প্রতি অর্থ বছরে প্রায় 1000 কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়ে আসছে সিটি কর্পোরেশন। প্রত্যেকেই যাতে বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অনুসরণ করে সিটি কর্পোরেশনের প্রাপ্য ট্যাক্সগুলো পাওনাগুলো যাতে যথাসময়ে দিয়ে দেয়। আপাতত 100 কোটি টাকা পেয়ে সন্তুষ্ট হলো সিটি কর্পোরেশন। শেষ পর্যন্ত 160 কোটি টাকা আদায়ের অপেক্ষায় রয়েছে। পার্ক বলেন, ওয়াকওয়ে বলেন, এগুলোতে আমরা চিন্তা ভাবনা করছি এই টাকাগুলো কিছুটা ইনভেস্ট করতে। এই টাকাগুলো সবকিছু জনগণের জন্য ব্যয় করা হবে। পর্যায়ক্রমে কাস্টম হাউস, শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকেও পৌর কর বাবদ ন্যায্য হিস্সা আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র। বন্দরের মতো সরকারি অন্যান্য সেবা গ্রহীতা সংস্থাগুলো যথাযথ পৌর কর পরিশোধ করলে নাগরিক সুবিধা নিশ্চিত হবে এই নগরীর বাসিন্দাদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ প্রাপ্তির শর্ত পূরণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ পিছিয়ে আছে $1 বিলিয়ন। দুপুরে তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। IMF এর শর্ত অনুযায়ী আগামী জুনে দেশের রিজার্ভ NIR থাকতে হবে 17 বিলিয়নের কিছুটা বেশি। বর্তমানে আছে 16 বিলিয়ন। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে জুন নাগাদ বৈদেশিক মুদ্রা রিজার্ভ IMF এর শর্ত পূরণের পর্যায়ে পৌঁছাবে। IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20.9 বিলিয়ন আর মোট রিজার্ভের পরিমাণ $26.15 বিলিয়ন। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে বিমানের কার্গো সেবা বাড়াতে উদ্যোগী হয়েছে সরকার। 27 এপ্রিল সিলেট বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। এদিন একটি চার্টার ফ্লাইটের মাধ্যমে স্পেনে যাবে 60 টন গার্মেন্টস পণ্য। নিজেদের বন্দর ও এয়ারপোর্ট ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রফতানির সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত, যা ট্রান্সশিপমেন্ট নামে পরিচিত। এমন পরিস্থিতিতে চালু হতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেবা। 27 এপ্রিল সন্ধ্যা 7টার দিকে গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে সরাসরি স্পেন যাবে একটি ফ্লাইট, যাতে থাকবে 60 টন পণ্য। এক্ষেত্রে সব ধরনের সেবা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ বিমান। এটা যেহেতু ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি এবং সেফটি রেগুলেশনস কমপ্লায়েন্স মেনে SCC3 RA3 সব কিছু সার্টিফিকেশন করে এবং আমাদের নিজস্ব সার্টিফাইড জনবল দিয়ে এটাকে পরিবহন করার জন্য সিলেট বিমানবন্দরে কার্গোর যে বর্তমান অবকাঠামো আছে সেখানে ইকুইপমেন্ট এবং জনবলের যে বিষয়টা, সেই বিষয়টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছেন। এদিকে সিলেট এয়ারপোর্টের রফতানি কার্গো কমপ্লেক্সে ওয়্যার হাউস সুবিধা সহ অন্যান্য অবকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কার্গো সংশ্লিষ্টরা। তবে আরও ওয়্যার হাউসের প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। এখন যে ওয়্যার হাউস আছে সেটা একটা পর্যায় পর্যন্ত সেই ওয়্যার হাউস ব্যবস্থাপনা চলবে, বাট আরও অনেক বড় পরিসরে ওয়্যার হাউস সেখানে লাগবে এবং প্রাইভেট সেক্টর থেকে কিন্তু কয়েকটা ওয়্যার হাউসের অলরেডি কাজ চলমান আছে। এটা আমি খুব ভালোভাবেই জানি। আমি নিশ্চিত যে আগামী হয়তো 6 মাসের মধ্যে ওয়্যার হাউসগুলোর কাজও শেষ হয়ে যাবে। সিলেট থেকে প্রাথমিকভাবে এখন পর্যন্ত একটি ফ্লাইটের শিডিউল করা হয়েছে। নিয়মিত কার্গো শিডিউল না থাকলে সার্বিকভাবে গ্রাউন্ড সেবা নিয়মিত রাখা কঠিন হবে বলে মনে করছে বাংলাদেশ বিমান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ। এই সফর দুই দেশের নৌবাহিনীর পেশাগত মতবিনিময়, প্রশিক্ষণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা সংশ্লিষ্টদের। রোববার দুপুর 12টার পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে রাশিয়ান নৌবাহিনীর 3 যুদ্ধজাহাজ। এই সময় সামরিক রীতিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদক দল বাজনার তালে তালে স্বাগত জানায় রুশ যুদ্ধজাহাজগুলোকে। পরে চট্টগ্রাম পতেঙ্গা কন্টেনার টার্মিনালে নোঙর করে বিশ্বের দ্বিতীয় নৌ শক্তিধর রাশিয়ান এই যুদ্ধজাহাজগুলো। এর আগে সকালে সফরকারী জাহাজগুলো বাংলাদেশ জলসীমায় পৌঁছালে অভ্যর্থনা জানায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ খালেদ বিন ওয়ালিদ। এরপর আনুষ্ঠানিকতায় জাহাজগুলোর অধিনায়কদের ফুল দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে অবস্থানকালে রাশিয়ান জাহাজগুলোর অধিনায়করা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নৌঘাটি সহ যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। এই সফর দুদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
সফর শেষে আগামী 16 এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাবে রুশ জাহাজগুলো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাশে থাকা রাশিয়া স্বাধীনতোত্তর সময়ে চট্টগ্রাম বন্দরে মাইন এবং ধ্বংসাবশেষ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুত্বের সেই সম্পর্ক পরবর্তীতে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং প্রতিরক্ষা কাজ সহ নানা খাতে বিস্তৃত হয়। আজ চট্টগ্রামে বন্দরে রাশিয়ার যে নৌযুদ্ধ জাহাজ আসলো, সেই সম্পর্ক আরও বেশি শানিত এবং সুদৃঢ় হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে কিছুক্ষণ পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে রেকর্ড জয়ে দারুণ ছন্দে আছে টাইগ্রেস। আইরিশ নারীদের বিপক্ষেও জয় পেতে আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল। গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। সবশেষ ম্যাচে 126 স্ট্রাইক রেটে ব্যাট করা টাইগ্রেস ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির ওপর এই ম্যাচেও থাকবে গুরু দায়িত্ব। অবশ্য আইরিশদের হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই। রানের মধ্যে আছেন তাদের দুই ব্যাটার গ্যারি লুইস এবং অ্যামি হান্টার। টাইগ্রেস বোলারদের চ্যালেঞ্জ জানাতে চাইবে তারাও। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নববর্ষ বরণে প্রস্তুত বাঙালি, চারুকলায় সাজ সাজ রব। পুরানো বছর বিদায়ে চৈত্র সংক্রান্তি, আনন্দ শোভাযাত্রায় থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, পরা যাবে না মুখোশ। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন। এবং পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, রেহানা সহ ব্রিটিশ এমপি টিউলিপ ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।